ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির পার্ট এ পার্টনারশিপের সেকেন্ড ইউনিট রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপে অ্যাডমিশন অফ দ্য পার্টনারের আজকে আমরা করব সেকেন্ড পার্ট। আগের ক্লাসে আমরা অ্যাডমিশন অফ এ পার্টনারের বেসিক কনসেপ্ট জেনেছিলাম। সেখানকার ফ্রেশ ক্যাপিটাল ইন্ট্রোডাকশন হলে বা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর ক্ষেত্রে বা রিভ্যালুয়েশন হলে তার কি অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা অ্যাডমিশন অফ পার্টনারের নতুন আইটেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ গুডউইল, যেটা কিন্তু তোমাদের ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। On admission of a new partner in a partnership firm, the profit of the firm which got shared among the old partners earlier get shared among the partners including the new partner. In the other word, the new partner starts to participate in the profit of the firm. তাহলে কি বলছে যে যখন কোনো নতুন পার্টনার অ্যাডমিশন হবে পার্টনারশিপ ফার্মে, তখন ফার্মের প্রফিট যেটা আগেকার পার্টনাররা নিজেদের মধ্যে ওল্ড এগ্রিমেন্ট ওয়াইজ ভাগ করে নিত, সেটা কিন্তু এবার নিউ পার্টনারের মধ্যে ভাগ হবে এবং তার জন্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু আসবে। A firm may have the capacity to earn the excess profit over normal profit due to existence of goodwill. একটা ফার্মের প্রফিট আর্নিং ক্যাপাসিটি নর্মাল প্রফিট আর্নিং ক্যাপাসিটির থেকে বেশি হতে পারে, কারণ সেই ফার্মের গুডউইল হয়তো রয়েছে। As such, a new partner who joins such firm gets the benefit of earning supernormal profit right from the moment of getting admitted to the firm. এই রকম অবস্থায় যখন একজন নতুন পার্টনার সেই ফার্মে আসছে, তখন সেই পার্টনার অলরেডি একটা বেটার পজিশনে থাকছে, কারণ সে জয়েন করবার টাইম থেকেই সেই যে সুপার নর্মাল প্রফিট আর্ন করছিল ফার্মটা, সেই সুপার নর্মাল প্রফিটের কিন্তু একটা পার্ট সে পেতে চলেছে। For this purpose, such an incoming partner is required to bring in something over and above the regular capital contribution to the firm. এই জন্যই সেই পার্টনারকে যে রেগুলার ক্যাপিটাল আনা উচিত তার বিজনেসে, তার থেকেও অনেক সময় কিছু এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয়। This extra amount that a partner is required to bring into the firm at the time of admission is referred to premium for goodwill. এই যে এক্সট্রা অ্যামাউন্ট যেটা একটা পার্টনারকে নিয়ে আসতে হবে অ্যাডমিশনের সময়, সেটাকে কিন্তু আমরা বলবো প্রিমিয়াম ফর গুডউইল। The goodwill of the existing partnership firm has been created and developed by the existing partner. এই যে গুডউইল যেটা একটা ওল্ড ফার্মের বা এক্সিস্টিং ফার্মের তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু এক্সিস্টিং পার্টনারদের মাধ্যমেই তৈরি হয়েছে। As such, premium for goodwill that is brought in by the incoming partner is to be shared among the existing partner in sacrificing ratio. এই কারণেই প্রিমিয়াম ফর গুডউইল যেটা আমাদের ইনকামিং পার্টনার নিয়ে আসবে, সেটা কিন্তু এক্সিস্টিং পার্টনারদের মধ্যে আমাদের ভাগ করতে হবে এবং সেটা স্যাক্রিফাইসিং রেশিও অনুসারে কিন্তু ভাগ করতে হবে। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব, দ্যাট ইজ অ্যাপ্লিকেবিলিটি অফ AS 26। দেখে নেব এই AS 26 কী নিয়ে ডিল করে। The objective of Accounting Standard 26 is to prescribe the accounting treatment for intangible asset. AS 26 একটা কোম্পানি বা একটা ফার্মের যত ইনট্যাঞ্জিবল অ্যাসেটসগুলো রয়েছে তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে। Intangible asset is defined as an identical non-monetary asset without physical existence held for use in the production or supply of goods or services for rental to others or for administrative purpose. ইনট্যাঞ্জিবল অ্যাসেটও সেই রকমই মনিটারি অ্যাসেটের নন মনিটারি অ্যাসেটের মতো, যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কিন্তু সেটা একটা বিজনেস সবসময় ইউজ করে তার গুডস এবং সার্ভিসের প্রোডাকশানের জন্য বা তাদের সাপ্লাইয়ের জন্য বা রেন্টাল পারপাসে বা আদার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে।
As per AS 26, based on the way goodwill of an entity gets created, it may be categorized into two types. এখানে AS 26 বলছে যেভাবে গুডউইল একটা এন্টিটিতে ক্রিয়েট হয় তার অনুসারে আমরা একে দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগকে আমরা বলবো পারচেসড গুডউইল, সেকেন্ড ভাগকে আমরা বলবো সেলফ জেনারেটেড গুডউইল। দেখে নেব এই দুটো গুডউইলের মধ্যে কি ডিফারেন্স আছে। Purchased goodwill. Goodwill that an entity acquires from another entity by paying a consideration. Purchased goodwill কি, যে গুডউইল একটা এন্টিটি পারচেস করেছে আর একটা এন্টিটির থেকে এবং যার মধ্যে মানিটারি কনসিডারেশন ইনভলভড রয়েছে। It should be recognized and recorded in the books of account of buying entity. যে এন্টিটি এই গুডউইলটাকে পারচেস করবে সে নিজেরা এটাকে রেকগনাইজ করতে পারবে এবং এটাকে তারা রেকর্ড করে রাখবে তার বুকস অফ অ্যাকাউন্টে। It is reflected in the balance sheet of the buying entity at cost. যে এন্টিটি এটাকে পারচেস করবে অর্থাৎ যেটা বাইং এন্টিটি তার ব্যালেন্স শিট এটা কস্ট প্রাইসে শো করবে। The cost of such goodwill should be written off over a reasonable period of time. এবং এই যে গুডউইলের ভ্যালুটা হবে বা কস্টটা থাকবে সেটা ওভার দ্য স্পেসিফিক টাইম পিরিয়ডে সেটাকে রাইট অফ করা হয়ে থাকে। এবার আমরা চলে যাব সেলফ জেনারেটেড গুডউইল। The reputation that an entity generates from the performance of its regular course of operation. একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তার অপারেশন করার ফলে বা তার কাজকর্ম চালানোর ফলে যে রেপুটেশনটা আর্ন করবে সেটাকে আমরা বলবো সেলফ জেনারেটেড গুডউইল। It is self-generated goodwill and is not acquired from any external source. এটাকেই আমরা বলি সেলফ জেনারেটেড গুডউইল এবং এটা কোনো এক্সটার্নাল সোর্স থেকে আমরা অ্যাকুয়ার করি না। It is difficult to ascertain the value of self-generated or inherent goodwill. যে গুডউইলটা সেলফ জেনারেটেড বা নিজেরাই তৈরি হয়েছে সেই সমস্ত গুডউইলের ভ্যালুয়েশন করা কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট, কারণ তার মধ্যে কোনো মানিটারি কনসিডারেশন ইনভলভ থাকে না। ইট শুড নট বি রেকগনাইজ, সেই জন্য এটাকে আমরা রেকগনাইজও করতে পারি না, আর যেগুলো আমরা রেকগনাইজ করতে পারবো না সেগুলো কিন্তু আমরা বুকস অফ অ্যাকাউন্টে কখনো রেকর্ডও রাখতে পারবো না। এবার আমরা চলে যাব অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, অর্থাৎ গুডউইলের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি কি হতে পারে। ফার্স্ট, ওয়েন দ্য নিউ পার্টনার ব্রিংস প্রিমিয়াম ফর গুডউইল, যখন নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসবে তখন তার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে। আচ্ছা, যখন নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসবে তখন তার অ্যাকাউন্টিং এন্ট্রিটা আমি তোমাদের একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি। যখন সে প্রিমিয়ামের টাকাটা আনবে তখন সেক্ষেত্রে ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল হবে এবং তারপরে সেই যে প্রিমিয়াম ফর গুডউইল ওটা স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওয় ভাগ হয়ে যাবে। তাহলে এই দুটো এন্ট্রিকে যদি আমরা ক্লাব করে দিই তাহলে আমরা দেখব এক্ষেত্রে আমাদের জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে যদি পার্টনাররা ডিসাইড করে যে গুডউইলটা তারা উইথড্র করে নেবে তাহলে সেক্ষেত্রে কি হবে, যখন তারা গুডউইলের টাকা পাচ্ছিল তখন সেক্ষেত্রে স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছিল। এবার গুডউইলের টাকা যদি উইথড্র করে নেয় তাহলে সেক্ষেত্রে তার ঠিক রিভার্স এন্ট্রি হবে, অর্থাৎ স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট। এবার হতেই পারে যে নতুন পার্টনার যখন আসছে তখন অলরেডি এক্সিস্টিং পার্টনারদের যে এক্সিস্টিং ব্যালেন্স শিটটা রয়েছে সেটা কোনো গুডউইল অ্যাকাউন্টকে শো করছে, তখন সেই গুডউইল যে অ্যাকাউন্টটা শো করবে সেটা কিন্তু আমাদের রাইট অফ করে দিতে হবে পার্টনার্সদের মধ্যে। কোন পার্টনার্সদের মধ্যে? এক্সিস্টিং পার্টনার্সদের মধ্যে। যেহেতু এক্সিস্টিং পার্টনার্সদের মধ্যে এটা রাইট অফ করব তাই জন্য এটা কিন্তু ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে রাইট অফ হবে। তাহলে এক্ষেত্রে আমাদের জার্নাল এন্ট্রি হবে এক্সিস্টিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। এবার এটা তো গেল যে পার্টনার যখন গুডউইলের টাকাটা নিয়ে আসবে, কিন্তু হতেই পারে যে নতুন পার্টনার গুডউইলের টাকাটা নিয়ে আসতে পারছে না। সেক্ষেত্রে আমাদের দুটো সিচুয়েশন অ্যারাইজ হতে পারে, যে সে টেম্পোরারিলি গুডউইলের টাকাটা আনতে পারছে না বা সে পার্মানেন্টলি গুডউইলের টাকাটা আনতে পারছে না।
তাহলে আমরা এখন দেখব যদি সে টেম্পোরারিলি গুডউইলের টাকাটা আনতে না পারে, তাহলে এই যে গুডউইলের টাকাটা আনতে পারছে না, তাহলে এই গুডউইলের টাকাটা আমরা আশা করব সে নিয়ার ফিউচারে আমাদেরকে দিয়ে দেবে। সেই জন্য সেক্ষেত্রে আমরা একটা পার্টনার্স লোন অ্যাকাউন্ট খুলব। তাহলে সেই জন্য আমাদের এক্ষেত্রে জার্নাল হবে নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল। কিন্তু এরপরে যখন আবার সে গুডউইলের টাকাটা বিজনেসে নিয়ে আসবে, তখন এই লোন অ্যাকাউন্টটার আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। তাই জন্য তখন আমাদের জার্নাল হবে ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্ট। এক্ষেত্রে মনে রাখবে এই যে নিউ পার্টনার্স লোন অ্যাকাউন্ট আমাদের তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু দেখো রাইট অফ হয়ে গেছে, হয়ে আমাদের ফাইনালি যখন সে টাকাটা আমাদের দিয়ে দেবে তখন আমাদের বুকস অফ অ্যাকাউন্ট কিন্তু পুরনো জার্নালই শো করবে, অর্থাৎ ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার আমরা সেখানে যাব যখন নতুন পার্টনার পার্মানেন্টলি গুডউইলের টাকাটা আনতে পারবে না। এক্ষেত্রে আমাদের একটা স্পেসিফিক জার্নাল এন্ট্রি পাস করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে গুডউইলের টাকাটা সে আনতে পারছে না, সেটা তার নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আমাদের ডিডাক্ট করতে হবে এবং স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে গিয়ে আমাদের ক্রেডিট করতে হবে। তাই আমাদের জার্নাল হবে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে দেখো দিস এফেক্ট ক্যান অলসো বি গিভেন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট বাই ইনভলভিং গুডউইল অ্যাকাউন্ট। আমরা ওপরের যেটা করেছি, যে জার্নালটা আমরা পাস করেছি, তার মধ্যে দেখো কোনো গুডউইল অ্যাকাউন্ট নেই, কিন্তু আমরা চাইলে গুডউইল অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু এই এফেক্টটা দিতে পারি। ইন দিস মেথড গুডউইল অ্যাকাউন্ট ইজ ফার্স্ট রেজ টু ইটস ফুল ভ্যালু বাই গিভিং ডিউ credit to the existing partner and subsequently it is written off among the all partners including new partner. যদি আমাদের গুডউইল অ্যাকাউন্টকে ইনভলভ করতে হয়, তাহলে প্রথমে আমাদের গুডউইল অ্যাকাউন্টটাকে পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে, মানে এক্সিস্টিং পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। তারপর সেই পুরো যে গুডউইল অ্যাকাউন্টটা থাকবে সেটাকেই আমাদের আবার রাইট অফ করতে হবে। কিন্তু এখানে কিন্তু এক্সিস্টিং পার্টনার না, এখানে আমাদের রাইট অফ করতে হবে যতজন পার্টনার থাকবে সবার মধ্যে, অর্থাৎ সেখানে আমাদের নিউ পার্টনার্স কিন্তু ইনভলভ থাকবে। অর্থাৎ প্রথমে আমরা গুডউইলের ভ্যালুটাকে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওয়ে ক্রেডিট করব, তারপর সিমিলার অ্যামাউন্টকেই আমরা সমস্ত পার্টনারকে নিয়ে এসে ডেবিট করব। যেহেতু নিউ পার্টনার ইনভলভ থাকবে তাই সেখানে আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও থাকতে ডিস্ট্রিবিউট করতে হবে। It is always preferable to apply the first method of accounting in the scenario, as the second method contradicts the accounting standard AS26. AS26 recommends that only purchased goodwill should be recorded in the books of account. Since goodwill involved in case of admission of the new partner is not a purchased goodwill, the second method of raising goodwill account is no more relevant. কিন্তু আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে প্রথম মেথডই ফলো করা উচিত, যেখানে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ডেবিট করছি এবং স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটালকে আমরা ক্রেডিট করছি। কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 আমাদের বলছে একমাত্র পারচেসড গুডউইল হলেই সেই গুডউইল অ্যাকাউন্টটা আমাদের বুকস অফ অ্যাকাউন্টে শো করা উচিত। কিন্তু এক্ষেত্রে দেখো যদি আমরা গুডউইল অ্যাকাউন্টকে ইনভলভ করি তবে সেক্ষেত্রে সেই গুডউইলটা পারচেস না ইনহেরেন্ট সেটা কিন্তু এখানে ম্যাটার করছে না, অর্থাৎ সব রকমের গুডউইলের অ্যাকাউন্টে কিন্তু আমাদের বুকস অফ অ্যাকাউন্টকে শো করছে, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে মোটেই রেলিভেন্ট নয়। তাই যদি আমাদের গুডউইল অ্যাকাউন্টের নিয়ে কোনো ফার্দার ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে আমরা ফার্স্ট মেথডই অ্যাডাপ্ট করব, অর্থাৎ নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, যেটাকে আমরা বলবো হিডেন গুডউইল এবং তার ভ্যালুয়েশন কী। Sometimes the value of goodwill is not specifically given at the time of admission of partner. In such a situation, it has to be inferred from the arrangement of the capital and profit sharing ratio.
অর্থাৎ অনেক সময় যখন নতুন পার্টনারদের অ্যাডমিশন হবে তখন কিন্তু আমাদের গুডউইল রিলেটেড কোনো ফার্দার ইনফরমেশান দিয়ে দেওয়া থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো? সেক্ষেত্রে আমরা আমাদের যে ক্যাপিটাল অ্যারেঞ্জমেন্ট হবে বা প্রফিট শেয়ারিং রেশিও যা থাকবে তার মাধ্যমে রিক্যালকুলেট করতে হবে যে তার মধ্যে কোনো গুডউইল ইনভলভ আছে কি নেই। Since the presence of the goodwill is not directly apparent but can be ascertained indirectly, it is termed as hidden goodwill. যেহেতু গুডউইলের প্রেজেন্টটা আমাদের ডাইরেক্টলি বলে দেওয়া থাকবে না বা সেটার রিক্যালকুলেশন আমাদের ইনডাইরেক্ট ওয়েতে করতে হবে, সেই জন্য এটাকে আমরা হিডেন গুডউইল বলবো। এবার হিডেন গুডউইলের আমাদের স্টেপসগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা নেটওয়ার্থ ক্যালকুলেট করব একটা ফার্মের। এখানে নেটওয়ার্থ বলতে কিন্তু আমরা ইনক্লুডিং গুডউইলকে বুঝছি। এক্ষেত্রে আমরা নিউ পার্টনার্স ক্যাপিটালকে যে তার যে শেয়ার অফ প্রফিট দেওয়া থাকবে সেটাকে দিয়ে ডিভাইড করে দেব। এরপরে আমরা নেটওয়ার্থকে ক্যালকুলেট করব যার মধ্যে গুডউইলের ভ্যালু থাকবে না। এক্ষেত্রে নেটওয়ার্থ কী করে হবে? ক্যাপিটাল ব্যালেন্স অফ অল পার্টনার প্লাস রিজার্ভ মাইনাস অ্যাকুমুলেটেড লস। এবারে এই এ আর বি এর যে ডিফারেন্স থাকবে সেটাই হচ্ছে আমাদের ভ্যালু অফ গুডউইল। অর্থাৎ এক্ষেত্রে এর ভ্যালু যদি বির ভ্যালু থেকে বেশি হয়, যতটা বেশি হবে ততটাই হচ্ছে সেই ফার্মের গুডউইল। কিন্তু এখানে যেহেতু আমাদের রিক্যালকুলেট করতে হলো এবং গুডউইলের ইনফরমেশন স্ট্রেট ওয়েতে দিয়ে দেওয়া ছিল না, সেই জন্য আমরা একে বলবো হিডেন গুডউইল। এবার আমরা গুডউইলের কিছু ইলাস্ট্রেশন দেখে নেব। এই ইলাস্ট্রেশনগুলো তোমাদের ছোট প্রশ্নের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট, তোমাদের পার্টনারশিপেরও 10 মার্কসের কম্পালসারি যে পেপারটা আসে বা যে কোয়েশ্চেনটা আসে সেখানেও কিন্তু এই ইনফরমেশনগুলোই কোনো না কোনো জায়গায় দেওয়া থাকবে। A and B are the partners in a firm sharing profit and loss in the ratio 5:3. C is admitted in the firm for 1/5 share of profit. He brings in rupees 20,000 as capital and rupees 4,000 as his share of goodwill by cheque. 50% of the amount of goodwill is withdrawn by both existing partners. Pass necessary journal entries. আমরা একদম শুরু থেকে চলে যাব। দেখো আমাদের শুরুতে বলে দেওয়া রয়েছে এ আর বি এর প্রফিট শেয়ারিং রেশিও 5:3, কিন্তু ফিউচার কোনো প্রফিট শেয়ারিং রেশিও গিভেন নেই। তাই আমরা ধরে নেব যেটা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও রয়েছে সেটাই আমাদের স্যাক্রিফাইসিং রেশিও। অর্থাৎ এখানে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে আমাদের 5:3। এই রিলেটেড অঙ্ক কিন্তু আমরা আগের একটা ক্লাসেও করেছিলাম, যেখানে আমাদের শুধুমাত্র ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া ছিল, নিউ প্রফিট শেয়ারিং রেশিও নিয়ে কোনো ফার্দার ইনফরমেশন ছিল না। সেখানে আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম যে এই রকম ক্ষেত্রে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও আর স্যাক্রিফাইসিং রেশিও কিন্তু একই হয়ে থাকে। এবারে আমরা চলে যাব আমাদের জার্নালে। জার্নালের জন্য আমরা জানি স্পেসিফিক প্রোফর্মা আমরা মেনটেন করব। জার্নালের শুরু হচ্ছে আমাদের সেকেন্ড লাইন থেকে। He brings rupees 20,000 as his capital and rupees 4,000 as his share of goodwill by cheque. এখানে দেখো সি নিজের ক্যাপিটালও এনেছে আবার গুডউইলও এনেছে। তার মানে সি এর ক্ষেত্রে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 20,000 দিয়ে এবং 4,000 দিয়ে। তাহলে আমি একটা একটা করে বলছি। সি প্রথমে দেখো ক্যাপিটাল এনেছে 20,000 টাকা দিয়ে, তার জন্য আমাদের জার্নাল হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল 20,000। এরপরে ও নিজের শেয়ার অফ গুডউইল 4,000 টাকা এনেছে চেক দিয়ে। তাহলে সেই 4,000 টাকার জন্য আমরা একটু আগেই শিখেছি আমাদের জার্নাল এন্ট্রি হবে ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট আর বি অ্যাকাউন্ট এবং স্যাক্রিফাইসিং রেশিওতে। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আমরা 4,000 করেছি প্লাস দিয়ে, এবং টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল আমরা এই 4,000 টাকাকেই স্যাক্রিফাইসিং রেশিওতে ডিভাইড করেছি, যেটায় আমাদের এসছে 2,500 এবং 1,500। এরপরে আমাদের দেখো ঠিক সেই লাইনেই বলা আছে 50% অ্যামাউন্ট অফ দ্য গুডউইল ইজ উইথড্রন বাই বোথ এক্সিস্টিং পার্টনার। আমরা এটাও শিখেছিলাম যখন আমাদের এই গুডউইলের টাকাটা উইথড্র হয়ে যাবে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের জার্নাল হবে যারা উইথড্র করছে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক
দেখো 50% গুডউইল উইথড্র হয়েছে। গুডউইলের ভ্যালু ছিল 4000 টাকা, তাহলে 4000-এর 50% হচ্ছে আমাদের 2000 টাকা। এই 2000 টাকাটা এ আর বি উইথড্র করে নিয়েছে তাদের যে শেয়ারটা দেওয়া রয়েছে তার 50% হিসেবে, অর্থাৎ 2500 এবং 1500 এর 50% তারা উইথড্র করে নিয়েছে। তাই আমাদের এখানে ক্যালকুলেট করে এসছে 1250 এবং 750। চলে যাব আমাদের পরের ইলাস্ট্রেশনে। A and B are partners sharing profit and loss in the ratio 3:2. They admitted C into partnership with 1/4 share in profit. C brings in rupees 30,000 for his capital and requisite amount of the premium in cash. The goodwill of the firm is valued at rupees 20,000 and the goodwill account appeared in the books at rupees 10,000. The new profit sharing ratio is 2:1:1. A and B withdraw their share of goodwill, pass necessary journal entries. তাহলে এখানে দেখো সি এর প্রিমিয়াম ফর গুডউইলটা আমাদের বলে দেওয়া নেই, এই জন্য আমাদের ফার্স্টে এখানে সি এর প্রিমিয়াম ফর গুডউইলটা আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো আমাদের ফার্মের গুডউইলের ভ্যালু বলে দেওয়া হয়েছে সেকেন্ড লাস্ট লাইনে, যেটা কিন্তু 20,000। এরপরে দেখো সেকেন্ড লাইনে আমাদের বলা হয়েছে যে সি 1/4 শেয়ার নিয়ে এসছে, তাহলে সি এর শেয়ার হচ্ছে 1/4, তাহলে প্রিমিয়াম ফর গুডউইলে সি এর আসবে 20,000-এর 1/4 মানে হচ্ছে আমাদের 5,000। এরপরে আমরা জানি একটা ইম্পর্ট্যান্ট ক্যালকুলেশন হচ্ছে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করা। যখন পরীক্ষায় অঙ্ক করবে তখন তোমরা আগে জার্নাল করে পরে ওয়ার্কিংসটা করবে, তাই সেক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধা হবে যে কোন কোন জিনিসগুলো তোমাদের ওয়ার্কিংয়ে করে দেখাতে হবে। এক্ষেত্রে যেহেতু আমরা অঙ্কের সুবিধার জন্য আগে ওয়ার্কিং করে নিয়েছি, তাই হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে যে কিভাবে ওয়ার্কিংয়ের ক্যালকুলেশনগুলো আমরা আগে থেকেই জেনে গেলাম, কিন্তু তোমরা যখন নিজেরা ক্যালকুলেট করবে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের কোন কোন জায়গায় কি কি ওয়ার্কিং করতে হবে। এখানে দেখো এর শেয়ার আমাকে বলে দেয়া আছে। এর শেয়ার আমাদের ওল্ড যে শেয়ার সেটা ফার্স্ট লাইনে দেওয়া রয়েছে 3:2, তার মানে আমাদের এর ওল্ড শেয়ার হচ্ছে 3/5 এবং এর নতুন শেয়ার একদম লাস্ট লাইনে বলে দেওয়া রয়েছে 2:1:1, অর্থাৎ এর নতুন শেয়ার হচ্ছে 2/4। তাহলে এখান থেকে আমরা এর স্যাক্রিফাইসিং রেশিও পেয়ে যাচ্ছি, স্যাক্রিফাইসিং শেয়ারটা পেয়ে যাচ্ছি, কতটা সে স্যাক্রিফাইস করছে। আমরা জানি স্যাক্রিফাইস করা মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, সেরম ক্যালকুলেট করে আমাদের আসছে 2/20। এবারে আমরা চলে যাব বি এর ক্ষেত্রে। বি এর ওল্ড শেয়ার ফার্স্ট লাইন অনুযায়ী 2/5 এবং নিউ শেয়ার লাস্ট লাইন অনুযায়ী 1/4, তার মানে বি স্যাক্রিফাইস করছে এখানে 3/20। তাহলে আমরা এবার স্যাক্রিফাইসিং রেশিও পেয়ে গেলাম এ আর বি এর মধ্যে। এর স্যাক্রিফাইসিং রেশিও স্যাক্রিফাইসিং শেয়ার হচ্ছে 2/20, বি এর স্যাক্রিফাইস শেয়ার হচ্ছে 3/20, অর্থাৎ এক্ষেত্রে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 2:3। এবারে আমরা চলে যাব আমাদের সলিউশনে। সলিউশনের জন্য আমরা জানি আমাদের এখানে জার্নাল করতে বলেছে, তাই আমরা প্রথমে জার্নালের চার্ট করে নেব। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমাদের এই যে গুডউইল যেটা বুকস অফ অ্যাকাউন্টে আমাদের বলে দেওয়া রয়েছে সেকেন্ড লাস্ট লাইনে 10,000 টাকা, এই 10,000 টাকাটা আমাদের রাইট অফ করতে হবে ওল্ড পার্টনার্সদের ভেতরে ওল্ড রেশিওতে। তাহলে সেই 10,000 টাকাটা আমরা ওল্ড পার্টনার্সদের মধ্যে রাইট অফ করেছি, তাই জন্য এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয়েছে। গুডউইল রাইট অফ হয়েছে, তাই গুডউইল নিজে ক্রেডিট হয়ে বসে গেছে। তাই দেখো ফিগারগুলো হচ্ছে 6,000, 4,000 আর এটা হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, এরপরে দেখো আমাদের সেকেন্ড লাইনে বলে দেওয়া রয়েছে সি ফ্রেশ ক্যাপিটাল এনেছে ₹30,000, তাই সেকেন্ডের ক্ষেত্রে আমাদের জার্নাল হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল ₹30,000 দিয়ে। এরপরে সি রিকুইজিট অ্যামাউন্ট ক্যাশে এনেছে বলে দেওয়া রয়েছে, কিন্তু সেটা আমাদের কত অ্যামাউন্ট বলেনি, সেটা আমরা ফার্স্ট ওয়ার্কিং নোটে ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে 5,000।
তাহলে এই যে টাকাটা সি প্রিমিয়াম হিসেবে এনেছে এটাও আমাদের ব্যাংকের সঙ্গে যোগ হবে 5,000 এবং এই যে 5,000 টাকাটা এটা এ আর বি এর মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে স্যাক্রিফাইসিং রেশিওতে। স্যাক্রিফাইসিং রেশিও আমরা ওয়ার্কিং নোট 2-এ পেয়েছিলাম, সেটা হচ্ছে 2:3। তাই এই 5,000 টাকাটা আমরা এ আর বি এর মধ্যে দেখো 2:3 এই রেশিওতে কিন্তু ভাগ করে দিয়েছি। এবারে আমরা একদম লাস্ট লাইনে চলে যাব, যেখানে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে, তার ঠিক পরেই দেখো বলে দিয়েছে এ আর বি তাদের শেয়ার তুলে নিয়েছে বিজনেস থেকে। আমরা জানি যখন এ আর বি নিজের শেয়ার তুলে নেবে তখন এ আর বি এর ক্যাপিটাল ডেবিট হবে আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ঠিক তার ওপরের জার্নালেই দেখো আমরা করেছি, এর শেয়ার ছিল 2,000 টাকা, বি এর শেয়ার ছিল 3,000 টাকা। তাহলে এই যে এ আর বি এর শেয়ার এটা আমরা পরে থার্ড যে জার্নালটা করেছি সেখানে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 2,000 করেছি, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 3,000 করেছি, আর টু ব্যাংক মানে ওই দুটোর যে পোর্শন 5,000 টাকা সেটাকে আমরা ক্রেডিট করে দিয়েছি। এবারে আমরা চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। A and B are partners in a firm sharing profit and loss in the ratio 3:2. They admitted C into partnership with 1/5 share in profit which he acquires equally from A and B. The goodwill is valued at rupees 30,000. C brings in rupees 16,000 as his capital but is not in a position to bring any amount of the goodwill. No goodwill account exists in the books of the firm. Pass necessary journal entries. এখানে দেখো একদম লাস্ট লাইনেই বলে দিয়েছে যে কোনো গুডউইল অ্যাকাউন্ট আমাদের বুকস অফ দ্য অ্যাকাউন্টে নেই, সেই জন্য আমাদের সেটা কিন্তু রাইট অফ করারও কোনো প্রশ্ন নেই, এটুকু আমরা বুঝে যাচ্ছি। তাহলে আমরা আগে দেখি যে সি কতটা প্রিমিয়াম ফর গুডউইল হিসেবে নিয়ে আসবে। এখানে দেখো গুডউইলের ভ্যালু সেকেন্ড লাইনের লাস্টের দিকে বলে দেওয়া রয়েছে, টোটাল ফার্মের গুডউইলের ভ্যালু 30,000, তাতে সি এর শেয়ার 1/5, তাই সি নিয়ে আসবে 1/5 শেয়ারই, যেটা 30,000-এর 1/5 অর্থাৎ 6,000। এরপরে দেখো বলে দেওয়া রয়েছে যে সি অ্যাকুয়ার করেছে ইকুয়াল অ্যামাউন্ট এ আর বি এর থেকে, সেই জন্য এখানে দেখো আমাদের ডাইরেক্ট কিন্তু কোনো স্যাক্রিফাইসিং রেশিওর কথা বলে দেওয়া নেই। যেহেতু এ আর বি ইকুয়ালি নিজেদের শেয়ার ছেড়েছে তাই আমরা এটা বলতে পারি যে তাদের স্যাক্রিফাইসিং রেশিও কিন্তু হবে 1:1। এবার আমরা চলে যাব জার্নালের দিকে। আচ্ছা, প্রথমে দেখো সি ফার্মের জন্য ক্যাপিটাল নিয়ে এসছে 16,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল 16,000 টাকা। এবার আমাদের বলে দিয়েছে যে সি নট ইন এ পজিশন, সি নিয়ে আসার মতো অবস্থায় নেই তার গুডউইলের টাকাটা। আমরা জানি গুডউইলের টাকা যখন নিয়ে আসতে পারবে না এবং যেখানে টেম্পোরারি ফেলিওরের কথা বলা নেই সেখানে নিউ পার্টনার্স ক্যাপিটাল ডেবিট হয় এবং ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা থাকে স্যাক্রিফাইসিং রেশিও দিয়ে ক্রেডিট হয়। তাই সি এর প্রিমিয়াম ফর গুডউইল 6,000 টাকা, সেটা ডেবিট করেছি এবং এ আর বি এর মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী সেটাকে ভাগ করে দিয়েছি। এবার আমরা চলে যাব পরের ইলাস্ট্রেশনে, দ্যাট ইজ ইলাস্ট্রেশন 4। A and B are partners in a firm sharing profit and loss in the ratio 3:2. They admitted C as new partner for 1/5 share in the future profit. Goodwill of the firm is valued at 50,000. C brings 70,000 as his capital and 60% of his share for goodwill. For the unpaid portion of goodwill premium, 6% loan is obtained from existing partner. Pass necessary journal entries. এক্ষেত্রে আমরা প্রথমে ওয়ার্কিংসে চলে যাব এবং সি এর প্রিমিয়াম ফর গুডউইল কত হবে সেটা ক্যালকুলেট করবার চেষ্টা করব। দেখো পুরো ফার্মের গুডউইলের ভ্যালু সেকেন্ড লাইনে দিয়ে দেওয়া রয়েছে 50,000, আমরা সেটাই লিখেছি। সি তার 1/5 শেয়ার নিয়ে এসছে তাই সি এর শেয়ার অফ প্রফিট হচ্ছে 1/5, সেটাও আমরা লিখেছি।
তাহলে এই 50,000-এর মধ্যে সি এর প্রিমিয়াম ফর গুডউইল হবে 50,000-এর 1/5 অর্থাৎ 10,000 টাকা। কিন্তু এই যে প্রিমিয়ামের টাকা এটা কিন্তু পুরোটা সি ক্যাশে নিয়ে আসতে পারেনি। দেখো সেকেন্ড লাস্ট লাইনে বলে দেওয়া রয়েছে সি 60% শেয়ার গুডউইলে নিয়ে এসছে ক্যাশে, আর বাকি পোর্শন সে আনতে পারেনি। তাহলে এই 10,000-এর 60% সে নিয়ে আসছে অর্থাৎ 6,000। বাকি যে টাকাটা সে আনতে এখন পারেনি, মানে টেম্পোরারি ফেলিওর হয়েছে, সেটা হচ্ছে বাকি 40%, মানে 10,000-এর 40% মানে হচ্ছে আমাদের 4,000 টাকা। এখানে দেখো এ আর বি এর ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও বলে দেওয়া রয়েছে 3:2। তাহলে এখানে আর কোনো ফার্দার ইনফরমেশান নেই, তাহলে আমরা ধরে নেব যে এ আর বি এর স্যাক্রিফাইসিং রেশিও হবে 3:2, যেটা কিনা তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। এবারে আমরা চলে যাব আমাদের জার্নালের জন্য আমরা প্রথমে চার্ট ইউজ করে নিয়েছি। এখানে দেখো সেকেন্ড লাইনে কোশ্চেনের দেওয়া রয়েছে সি ব্রিংস ₹70,000 অ্যাজ ইজ ক্যাপিটাল। এর জন্য আমাদের জার্নাল হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল 70,000 দিয়ে। এরপরে তার প্রিমিয়াম ফর গুডউইলের কথা বলে দেওয়া রয়েছে, কিন্তু এটাও বলে দেওয়া রয়েছে যে প্রিমিয়ামের টাকা সে সম্পূর্ণভাবে আনতে পারেনি, সে 6,000 টাকা শুধুমাত্র প্রিমিয়ামের এনেছে। তাহলে সেই জন্য আমাদের 6,000 টাকাটাই এ আর বি এর মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের জার্নাল হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 6,000 টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল স্যাক্রিফাইসিং রেশিওয়ে। তাহলে আমাদের দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে, মানে 70,000 প্লাস 6,000 মানে 76,000, এবং টু সিস ক্যাপিটাল আসছে 70,000, এ আর বি এর ক্যাপিটাল আসছে আমাদের 3,600 2,400। বাকি 40% অ্যামাউন্ট যেটা সে ফেল করেছে টেম্পোরারিলি, সেটা 6% লোনে নিয়ে যেতে বলেছে। তাই সেকেন্ড জার্নালে আমরা 6% সিজ লোন অ্যাকাউন্ট করেছি 4,000 টাকা, এবং সেই 4,000 টাকাটা এ আর বি এর মধ্যে ভাগ করে দিয়েছি স্যাক্রিফাইসিং রেশিওয়ে। এখানে একটা জিনিস একটু খেয়াল করে বুঝবে, এখানে কিন্তু আমাদের ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও এক, সেই জন্য সব জায়গাতেই আমরা 3:2 ডিভাইড করেছি। কিন্তু যদি ওল্ড রেশিও নিউ রেশিও আলাদা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা দুটোর ক্ষেত্রেই স্যাক্রিফাইসিং রেশিওতে সেটা ক্যালকুলেট করবে, ওল্ড রেশিও কিন্তু দিয়ে দেবে না। এবারে আমরা চলে যাব আমাদের ফিফথ ইলাস্ট্রেশনটা পড়ে দেখি। A and B are partners in a firm sharing profit in the ratio 3:2. Their capitals were ₹80,000 and ₹50,000 respectively. They admitted C as a new partner for 1/5 share in the future profit. C brought ₹60,000 as his capital. Calculate the value of the goodwill of the firm and pass necessary journal entries if: first situation, C brings his share of premium for goodwill. B, C fails to bring his share of premium for goodwill. তাহলে এখানে দেখো আমাদের গুডউইল রিলেটেড কিন্তু কোনো সেরকম ইনফরমেশান দিয়ে দেওয়া নেই, তাই আমরা ফার্স্টে খোঁজার চেষ্টা করব যে আদেও কি আমাদের ফার্মে গুডউইল এক্সিস্ট করছে নাকি করছে না। দেখো সি এর ক্যাপিটাল বলে দেওয়া রয়েছে আমাদের 60,000, আমরা পেয়েছি, এটা আমাদের সেকেন্ড লাইনের লাস্টের দিকে বলে দেওয়া রয়েছে। এবং সি এর শেয়ারও আমাদের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে, সি এর শেয়ার অফ প্রফিটও আমাদের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে 1/5। তাহলে আমরা খুব সহজেই ফার্মের ভ্যালু বার করতে পারবো। এর জন্য আমাদের ছোটোবেলার অঙ্কের মেথডটা একটু মনে করতে হবে। মানে 1/5 ভ্যালুর জন্য সি নিয়ে এসেছে 60,000 টাকা, ভগ্নাংশের পূর্ণমান সবসময় 1 হয়, তাহলে পুরো ভ্যালুর জন্য আমাদের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 60,000-এর বাই 1/5, মানে আমরা যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে উল্টে যাবে, মানে 60,000 মাল্টিপ্লাইড বাই 5, অর্থাৎ এটা হচ্ছে ₹3 লাখ। কিন্তু এই 3 লাখের মধ্যে সমস্ত কিছুই রয়েছে, মানে পুরো ফার্মের ভ্যালুয়েশনটাই রয়েছে, অর্থাৎ এর মধ্যে গুডউইলটা কিন্তু ইনক্লুডেড আছে।
এবার আমরা দেখব যদি গুডউইল আমাদের না থাকে বা না আমরা ধরি তাহলেও কি ফার্মের ভ্যালুয়েশন 3 লাখ টাকাই আসবে। তাহলে কি করে আমরা গুডউইল ছাড়া আমাদের ফার্মের নেট ওয়ার্থ বার করব তার ফর্মুলা আমরা কিন্তু একটু আগেই শিখেছি। সেক্ষেত্রে আমরা প্রত্যেকের ক্যাপিটালের পোর্শন যা যা আছে যোগ করব, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যোগ করব এবং কোনো অ্যাকুমুলেটেড লস থাকলে সেটাকে মাইনাস করব। এখানে দেখো শুধুমাত্র আমাদের 3 জনের ক্যাপিটালের পোর্শনই দেওয়া আছে, আর কোনো ফার্দার ইনফরমেশান নেই। তাই এক্ষেত্রে নেট ওয়ার্থ ক্যালকুলেট হবে এই 3 জনের ক্যাপিটালের ভ্যালুটাকে যোগ করেই। তাহলে এক্ষেত্রে আমরা এ আর বি এর ক্যাপিটালের ভ্যালু যেটা ফার্স্ট লাইনে আছে 80,000 আর 50,000 সেটাকে যোগ করেছি, এবং লাস্ট লাইনে যেটা সি এর ভ্যালু আছে 60,000 সেটাকে যোগ করেছি, করে আমাদের এসছে 1,90,000। তাহলে এই 1,90,000 কিন্তু আমাদের 3 লাখের থেকে ছোট। তাহলে ওই যে 3 লাখ ভ্যালুয়েশনটা বার করেছি তার মানে তার মধ্যে গুডউইলের ভ্যালু গিভেন আছে। তাহলে গুডউইলের ভ্যালু আমাদের হচ্ছে 3 লাখের থেকে 1,90,000কে মাইনাস করলে অর্থাৎ 1,10,000 টাকা। এই 1,10,000 টাকার মধ্যে আবার সি এর শেয়ার 1/5, অর্থাৎ সিকে আনতে হবে অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল। 1,10,000-এর 1/5 মানে 22,000 টাকা। এখানেও দেখো আমাদের নিউ রেশিও নিয়ে কোনো ইনফরমেশান নেই, তাই আমরা এখানে ধরে নিচ্ছি স্যাক্রিফাইসিং রেশিওটাই আমাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও, যেটা হচ্ছে আমাদের 3:2, যেটা আমাদের প্রথম লাইনেই বলে দেওয়া রয়েছে। এবারে আমরা সলিউশনে চলে যাব। প্রথম পার্টটা আমরা দেখে নেব যেখানে সি নিয়ে আসছে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা। তাহলে সেক্ষেত্রে আমরা এতক্ষণ যেভাবে করলাম, সি ক্যাপিটাল এনেছে 60,000, তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 60,000 টু সিস ক্যাপিটাল 60,000, আর সি প্রিমিয়াম ফর গুডউইল এনেছে 22,000 টাকা, তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 22,000 টাকা টু এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল স্যাক্রিফাইসিং রেশিওয় ভাগ করে দেব। যেহেতু দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে, দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না লিখে আমরা দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ক্লাব করে দিয়েছি 60,000 প্লাস 22,000 টাকা দিয়ে। তার মানে তোমরা এই ক্যালকুলেশনটা কিন্তু এখান থেকে বুঝতে পারছো। এবার দেখো তোমাদের সেকেন্ডেরটা বলে দিয়েছে যে সি ফেল করেছে প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসতে। এখানে আমরা জানি দুরকমভাবে মেথড করা যায়, কিন্তু আমরা তার সাথে এটাও জেনেছিলাম যে সি যখন কোনো ইনফরমেশান দিয়ে দেওয়া থাকবে না তখন AS26 বলেছে যাতে গুডউইল অ্যাকাউন্টটা বুকস অফ অ্যাকাউন্টে শো না করে, কারণ একমাত্র সেটা পারচেসড গুডউইলের ক্ষেত্রেই হয়ে থাকে। এখানে যেহেতু গুডউইলটা ইনহেরেন্ট গুডউইল, সেই জন্য আমরা এখানে গুডউইলটা আনছি না। তাহলে সি যেখানে আমাদের আনতে পারেনি যে গুডউইলের টাকাটা, সেই গুডউইলের টাকাটার জন্য আমরা এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল যেটা রয়েছে সেটাকে স্যাক্রিফাইসিং রেশিওতেই ভাগ করে দিয়েছি। এখানে গুডউইলের ভ্যালু আমরা আগেই বার করেছি 22,000 টাকা, তাহলে এই 22,000 টাকাটাকে আমরা এ আর বি এর মধ্যে ভাগ করে দিয়েছি। কিন্তু দেখো এখানে বলেছিল সি 60,000 টাকা পুরোটাই তার ক্যাপিটাল হিসেবে নিয়ে এসছে, তার মধ্যে 22,000 টাকাটা একটু আগে ক্যালকুলেট করলাম প্রিমিয়াম ফর গুডউইলের ভ্যালু। তাহলে এক্ষেত্রে তোমাদের শুধু সি এর ক্যাপিটাল হচ্ছে 60,000-এর থেকে 22,000 টাকা বাদ দিলে যেটা হয় সেটা, অর্থাৎ 38,000। তোমাদের এই জার্নালটা দেখে একটু কনফিউশন হতে পারে, তোমরা এক্ষেত্রে ভেঙে ভেঙেও করতে পারো। মানে প্রথমে তোমরা করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল বলে পুরো 60,000 টাকাটাই লিখলে। এরপরে তোমরা সিস ক্যাপিটালে যেটা প্রিমিয়াম ফর গুডউইলের ভ্যালু অর্থাৎ 22,000 টাকাটা, তার জন্য সিস ক্যাপিটালকে ডেবিট করলে এবং এ আর বিকে ক্রেডিট করলে স্যাক্রিফাইসিং রেশিওতে। তাহলেও যদি তোমরা করো তাহলে দেখবে ওই দুটো জার্নালকে ক্লাব করলে তোমরা এই জার্নালেরই এফেক্টটা পাবে। গুডউইল নিয়ে আর কোনো ভ্যারাইটি জেনারেলি তোমাদের আসে না, কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি তোমাদের ইম্পর্টেন্ট ছোট প্রশ্নের জন্য এবং অবশ্যই 10 মার্কসের কম্পালসারি কোয়েশ্চেনের জন্য। পরের দিন আমরা অন্য বিষয় অর্থাৎ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করব।